আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি সাদমান আহমেদ সাকিব চৌধুরী। পড়ালেখা করছি এমএজে ওসমানী মেডিকেল কলেজের 63তম ব্যাচে। তো আজকের এই লেকচার সিরিজটার মধ্যে আমি কথা বলতে যাচ্ছি বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের রসায়নের চতুর্থ অধ্যায়ের একটা কনসেপ্ট এবং বেশ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটার উপরে ভিত্তি করে আমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হয় এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তবে আমাদের অনেকের মধ্যেই এই কনসেপ্টটা নিয়ে মিসকনসেপশন আছে, যে আমরা অনেকেই বুঝতে পারি না জিনিসটা আসলে কি, এর মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে। তো আজকের এই লেকচারের মাধ্যমে আমি বাফার দ্রবণটা বাফারের মেকানিজমটা একটু আলোচনা করার চেষ্টা করব এবং আশা করি এই লেকচারটা যদি কেউ দেখে থাকো তাহলে সেক্ষেত্রে এর পরবর্তীতে বাফার দ্রবণ নিয়ে আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো প্রথমেই হচ্ছে যে বাফার দ্রবণ, যে এটার সংজ্ঞাটা কি। তো এটার যদি একটু স্পেসিফিক সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে দুর্বল অ্যাসিড, দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষার কিংবা অথবা দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী লবণের বা অনুবন্ধী অ্যাসিডের অনুবন্ধী অম্লের একটা মিশ্রণ যেখানে সামান্য অম্ল অথবা ক্ষার যুক্ত করলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, পিএইচ অপরিবর্তিত থাকে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এখানে দুর্বল অম্ল কী জিনিস, এখানে অনুবন্ধী ক্ষার কী জিনিস। তো তাদের জন্য আমি একটু বলে দিই, যদি কেউ না জেনে থাকো। আশা করি সবাই অনেকেই জানার কথা বিষয়টা আসলে কি। দুর্বল অম্ল হচ্ছে যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়, আর তার অনুবন্ধী ক্ষার হচ্ছে দুর্বল অম্লটা একটা প্রোটন ত্যাগ করার ফলে সে যে ক্ষারকে রূপান্তরিত হয়। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো এখানে CH3 COOH, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এইটা হচ্ছে জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হবে এবং উৎপন্ন করবে CH3 COO -+H+। তো এখানে এটা হচ্ছে দুর্বল অম্ল এবং এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। তাহলে এখানে বোঝা গেল যে কোনটা আসলে দুর্বল অম্ল এবং কোনটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তো এটা বোঝানোর জন্য আমি আসলে এখানে বললাম। তাহলে বাফার দ্রবণ কি? এই দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষারকেরই একটা মিশ্রণ, যেখানে আমি যদি বাইরে থেকে কোনো ধরনের কোনো অ্যাসিড কিংবা বেস বা অম্ল কিংবা ক্ষার যদি যুক্ত করি, সেক্ষেত্রে সেখানকার পিএইচ অপরিবর্তিত থাকবে। এখন এটা বলার আগে আমি একটু বলে নিই এটার সিগনিফিক্যান্সটা কি, আসলে বাফার দ্রবণ আমাদেরকে কেন পড়তে হয় বা বাফার দ্রবণটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূলত আমাদের বডিতে বাফার কাজ করে এবং আমাদের বডিতে যে বাফারগুলো কাজ করে, এগুলো কীভাবে কাজ করে। আমরা দৈনন্দিন খাবারের মধ্যে অনেক ধরনের অ্যাসিড, অনেক ধরনের অম্ল অথবা ক্ষার গ্রহণ করি। এটা আমাদের খাবারের মাধ্যমেই আমরা গ্রহণ করি। তো যদি আমাদের রক্তে এই বাফার সিস্টেমটা না থাকতো, তাহলে আমরা দেখা যেত আমরা অ্যাসিডিক খাবার খাচ্ছি, তখন আমাদের অ্যাসিডোসিস হচ্ছে। কারণ যদি বলি যে আমাদের তো জানি 7.4 হচ্ছে আমাদের পিএইচের একটা বা একটা অ্যাভারেজ ভ্যালু, যেটা আমরা বলি 7.35 থেকে 7.45। হ্যাঁ, তো এই রেঞ্জের থেকে যদি নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা সেই ডিজিজটাকে বলি অ্যাসিডোসিস, আর যদি উপরে চলে যায় সেক্ষেত্রে বলি আমরা সেটাকে অ্যালকালোসিস। তো আমরা যদি দেখা যেত যে আমরা খাচ্ছি হচ্ছে যে অ্যাসিড জাতীয় খাবার, তো আমাদের হয়ে যাচ্ছে অ্যাসিডোসিস বিল্ড করছে আমাদের বডির মধ্যে। তো এটা তো আমাদের বডি করতে দেয় না। আমাদের বডিটা হচ্ছে একটা আল্লাহর দেওয়া একটা অসম্ভব সুন্দর নিয়ামত, যেখানে হচ্ছে যে কি আমরা যাই খাই না কেন, অ্যাসিড খাই কিংবা বেস খাই সামান্য পরিমাণে অবশ্যই, সেক্ষেত্রে আমাদের বডিটা
আবার এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেয় যে হ্যাঁ আবার ঠিকঠাক অবস্থায় নিয়ে আসে। তো কীভাবে নিয়ে আসে? এই বাফার সিস্টেমের মাধ্যমে। তো আমাদের বডিতেও আছে কয়েক ধরনের বাফার, তার মধ্যে হচ্ছে বাইকার্বনেট বাফার, তারপর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাফার, তারপর হচ্ছে প্রোটিন বাফার, ফসফেট বাফার, এরকম অনেক ধরনের বাফার আমাদের বডির মধ্যে আছে। তো প্রথম দিকে আমি একটু নর্মাল বাফারের কথা চিন্তা করি। প্রথম আমরা দেখি অম্লীয় বাফার। হ্যাঁ, আমরা অম্লীয় বাফার বলে একটা ট্যাগ দিই, সেটা হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার, তাহলে অম্লীয় বাফারের সংজ্ঞাটা কী হবে? মাত্র আমরা বুঝতে পারছি যে অম্লীয় বাফারটার সংজ্ঞা হবে দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, তাহলে আমি এই দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষারটাকে আমি এখানের মধ্যে একটা বক্স করে এই জিনিসটা আমি একটু অঙ্কন করে দেওয়ার চেষ্টা করি। এই মনে করি সেটা হচ্ছে CH3COOH, এরা হচ্ছে তার দুর্বল অম্লটা, এবং এইটা আংশিকভাবে বিয়োজিত হচ্ছে। আংশিকভাবে বিয়োজিত হলে আমরা এইভাবে সেম সাইনটা দিই, উভমুখী বিক্রিয়া। সেক্ষেত্রে আমার উৎপন্ন হচ্ছে H প্লাস প্লাস CH3 মাইনাস। হ্যাঁ, আর এখানের মধ্যে একটা লবণ থাকছে, সেই লবণটা হচ্ছে আমাদের এই বা এখানে উল্টো লিখতেছি, এই যে এই অ্যাসিডেরই একটা লবণ COONA, কিন্তু এইটা কিন্তু হচ্ছে যে কি সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে। এখানে সিম্বল দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই যে আমি একটু মার্ক করে দিই যাতে ভুল না হয়, এইটা এবং এইটা, এই দুইটা চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জায়গার ক্ষেত্রে। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে এবং উৎপন্ন করে যে সোডিয়াম, এবং তার আগের মতোই হচ্ছে যে আমাদের এই CH3COO মাইনাস। আচ্ছা, তো এইটা আমি বুঝতে পারলাম যে এটা এইভাবে উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই বাফার দ্রবণ, বাফার। হ্যাঁ, এইটা আমি বাফার দ্রবণটা তৈরি করেছি। এখন কথা হচ্ছে, আমি মনে করি এখানের মধ্যে বাইরে থেকে আমি এখানের মধ্যে মনে করো একটু বেস অ্যাড করলাম, হ্যাঁ, বা ক্ষার অ্যাড করলাম। ক্ষার অ্যাড করা মানে কি? ক্ষার অ্যাড করা মানে হচ্ছে OH মাইনাস অ্যাড করা। হ্যাঁ, এটা তো আমরা জানি, যদি আমাদের কনসেপ্টটা হালকা ক্লিয়ার থাকে তাহলে এটাকে আমরা ক্ষার ইন্ডিকেট করি, H প্লাস বা প্রোডাক্টকে আমরা অ্যাসিড হিসেবে ইন্ডিকেট করি। তাহলে ক্ষারকে যদি আমরা এখানে অ্যাড করি তাহলে কি ঘটনাটা ঘটবে? এইখানের মধ্যে দেখো এই যে H প্লাসটা আছে, তো যখনই আমি ক্ষারটাকে যুক্ত করছি, এই ক্ষারটা এসে H প্লাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করবে। এবং যেহেতু পানি উৎপন্ন করছে, সেখানে এই যে আমি ক্ষারটা যোগ করলাম, ক্ষারটা যোগ করলে তো আবার এখানে পিএইচটা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, এই পিএইচটা না বেড়ে বরং এখানে পানি উৎপন্ন হয়ে যাচ্ছে। এবং পানির তো আমরা জানি ইউজুয়ালি পানির পিএইচটা নিউট্রাল, তখন আর পানির পিএইচটা বাড়ছে না, বা এই আমাদের দ্রবণের পিএইচটা বাড়ছে না। তাহলে বাফার দ্রবণটা ক্ষার যদি যুক্ত করি, সেক্ষেত্রে কী করছে? তার মধ্যে থাকা এই যে হাইড্রোজেনটা এই প্রোটনটার সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, যার ফলে আমাদের বডিতে আর পিএইচটা বেড়ে যাচ্ছে না, বরং পিএইচটা সমানভাবেই থাকছে। এখন আমি চিন্তা করি যে আমি এখন আমার এই বডির মধ্যে অ্যাসিড যুক্ত করলাম। আমি এখন আমার বডির মধ্যে অ্যাসিড যুক্ত করলাম। অ্যাসিড মানে তো আমি একটু আগে বললাম যে অ্যাসিড হচ্ছে H প্লাস। তাহলে যখন আমি অ্যাসিডটা যুক্ত করলাম তখন কি হচ্ছে? তখন হচ্ছে যে কি আমাদের এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা এসে আমাদের এইখানে থাকা এই যেটা এইটার সাথে বিক্রিয়া করবে। এইটার সাথে বিক্রিয়া করে সে আবার রিভার্স রিয়াকশনের মাধ্যমে আবার উৎপন্ন করবে আমাদের অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এবং এই অ্যাসিডিক অ্যাসিডটা হচ্ছে যে কি আমাদের দুর্বল অ্যাসিড, এবং এটা আমি তো মনে করো এখানে HCl যুক্ত করেছিলাম, বা HCl, হ্যাঁ, HCl যুক্ত করছিলাম। HClটা কিন্তু বেশ তীব্র একটা অ্যাসিড। আমি মনে করি এখানে H2SO4 যুক্ত করছিলাম, সালফিউরিক অ্যাসিড, বেশ তীব্র একটা অ্যাসিড। এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করেছিল যে H প্লাস আর প্লাস HSO4 মাইনাস। তাহলে এই H প্লাসটা খুবই ইনস্ট্যান্টলি তীব্র অ্যাসিডের সংজ্ঞা কি? যারা তীব্রভাবে এবং সম্পূর্ণভাবে কি জলীয় দ্রবণে বিয়োজিত হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্র অ্যাসিডের সংজ্ঞা। তো এই তীব্র অ্যাসিডটাকে আমরা যখন জলীয় দ্রবণে চলে আসলো, তখন সেটাকে আমরা আবার তার পুনরায় মৃদু অ্যাসিডে কনভার্ট করলাম। তাইলে বাফারটা কিভাবে কাজ করে? বাফারটা এখানে অ্যাসিডটাকে সরায়ও দেয় না, বা বেসটাকেও সরায় দেয় না, বরং এদেরকে টাইড আপ করে। অর্থাৎ অ্যাসিড এবং বেসটাকে, একটা তীব্র অ্যাসিডকে দুর্বল অ্যাসিডে কনভার্ট করার মাধ্যমে কাজ করে,
এবং একটা তীব্র ক্ষারকে দুর্বল ক্ষারে কনভার্ট করার মাধ্যমে আমাদের বাফারটা কাজ করে। তাহলে এখানে কি করছে, এই যে H2SO4 অর্থাৎ H2SO4টা কি একটা তীব্র অ্যাসিড, এই তীব্র অ্যাসিডটাকে যখন এখানে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নটা ত্যাগ করলো, তখন সেই হাইড্রোজেন আয়নটা আবার গ্রহণ করলো কি, এই যে আমাদের এই অংশটা, তখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে উৎপন্ন করলো তার অ্যাসিডিক অ্যাসিড, যেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এবং এই দুর্বল অ্যাসিডের জন্য এটা পরবর্তীতে সামান্য পরিমাণ, এই দুর্বল অ্যাসিডটা তো আগেও ছিল আমাদের বডিতে, তো এই দুর্বল অ্যাসিডটা আমাদের পিএইচের কোনো একটা পরিবর্তন ঘটাবে না। তাইলে এখানে আমরা বুঝতে পারলাম যে অম্লীয় বাফারটা কীভাবে কাজ করে। যে আমরা যদি সামান্য পরিমাণ হাইড্রোক্সাইড যুক্ত করি বা আমরা যদি সামান্য পরিমাণ তীব্র ক্ষার যুক্ত করি, সেক্ষেত্রে সেখানে বাফারে থাকা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। আবার আমি যদি এখানের মধ্যে অ্যাসিড যুক্ত করি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই যে CH3COO মাইনাস অংশটার সাথে রিয়াকশন করে রিভার্সেবল রিয়াকশনের মাধ্যমে আমাদের আবার সেই মৃদু অ্যাসিডে কনভার্ট করছে, যেখানটাতে আসলে তেমন একটা পিএইচের পরিবর্তন হবে না, ভিজিবল হবে না আসলে। এখন আমি একটু কথা বলতে চাই ক্ষারীয় বাফার নিয়ে। এটা হচ্ছে অম্লীয় বাফারের মেকানিজম। তোমরা যদি কনসেপ্টটা বুঝে থাকো, তাইলে তোমরা অবশ্যই এখানে এই কনসেপ্টটা লিখতে পারবা পরীক্ষার হলে, যদি কনসেপ্টটা বুঝে থাকো। আমার পক্ষে তো সম্ভব না সম্পূর্ণটা লিখে এখানের মধ্যে এক্সপ্লেন করার, আমি জাস্ট জিস্টটা তোমাদেরকে বলে দিলাম, এবং তোমরা বই থেকে এই জাস্ট এইটুকু রিডিং দিলে তোমরা দেখবা যে তোমাদের লিখার মতো একটা জায়গা হয়ে গেছে। এখন আসলে আমরা ক্ষারীয় বাফারের কথা বলি। ক্ষারীয় বাফারও অম্লীয় বাফারের মতোই। তোমরা যখন একটা বাফারের মেকানিজমটা এক্সপ্লেন করতে যাবে, অবশ্যই দুই ধরনের বাফারটা নিয়েই আসলে কিটা মেকানিজমটা দেখায়, তাইলে স্যাররা খুশি হবেন। এখন কথা হচ্ছে ক্ষারীয় বাফারের কম্পোনেন্টগুলো কী থাকে। তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে এখানে থাকবে কি, মৃদু ক্ষার এবং তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে মৃদু ক্ষার আমি যদি বলি, এখানে কি থাকবে, NH4OH, এটা হচ্ছে মৃদু ক্ষার। তাহলে মৃদু ক্ষারটা আগের মতোই আংশিকভাবে বিয়োজিত হবে এখানে, হ্যাঁ, আংশিকভাবে বিয়োজিত হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কি উৎপন্ন করছে, সোডিয়াম অ্যাজ অ্যামোনিয়াম আয়ন সাথে OH মাইনাস। এবং এখানের মধ্যে একটা কি থাকবে, আমাদের লবণ থাকবে, সেটা হচ্ছে এই যে NH4Cl। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে ক্লোরাইড মাইনাস, আবার উৎপন্ন করবে NH4+। এখন আসি এটা আবার কীভাবে কাজ করে। এখন মনে করো আমি এখানের মধ্যে আবার একটা তীব্র অ্যাসিড, এখানে HCl বেশ তীব্র একটা অ্যাসিড আমি যুক্ত করলাম, যেটা বিয়োজিত হয়ে H+Cl মাইনাসে কনভার্ট হইল। এখন এই H+টা আমি এখানের মধ্যে যুক্ত করে দিছি, আমি এটা এই জায়গার মধ্যে যুক্ত করে দিছি। H+টা কার সাথে রিয়াকশন করবে, তোমরা একটু গ্যাস করে দেখো তো, H+টা কার সাথে রিয়াকশন করবে। H+টা থাকা এখানে OH মাইনাসের সাথে রিয়াকশন করবে, এবং H+ আর OH মাইনাস রিয়াকশন করে কি উৎপন্ন করবে, পানি। তাহলে কি আলটিমেটলি এখানে কি পিএইচের কোনো পরিবর্তন হচ্ছে? অ্যান্সার হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, পিএইচের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটুকু আমি বুঝতে পারলাম। এখন আমি একটু বলার চেষ্টা করি, এখন যদি আমি এখানের মধ্যে, আচ্ছা এটা যা ছিল তাই থাক, যদি কেউ আবার, হ্যাঁ, এখন আমি চিন্তা করি এখানের মধ্যে আমি যুক্ত করলাম হচ্ছে যে তীব্র একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা আশা করি জানো যে আমাদের প্রথম যেই এগুলো হচ্ছে অ্যালকালি, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালকালিগুলো কি আমাদের প্রথম গ্রুপটা আছে সেই গ্রুপের ক্ষারগুলা, তো ক্ষার ধাতু আমরা বলি যেগুলোকে, সেগুলোর ক্ষার। তো এখানে কি হচ্ছে, এটা যখন বিয়োজিত হবে আগের মতো OH মাইনাস প্লাস সোডিয়াম উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে এটা যখন আমি এই মিক্সচারের মধ্যে দিব, তখন কি হবে, এই OHটা কার সাথে রিয়েক্ট করবে, দেখো ভাই, OHটা রিয়েক্ট করবে এইটার সাথে, এবং রিয়েক্ট করে কি উৎপন্ন করবে, সে আবারও তার এই যে রিভার্স রিয়াকশনটার মাধ্যমে এই মহাশয়কে, অর্থাৎ একটা দুর্বল ক্ষারকে উৎপন্ন করবে। তাইলে দুর্বল ক্ষারটা কি, দুর্বল ক্ষারটা তো চাইলে ওইভাবে, মানে দুর্বল ক্ষারটা তো অ্যাকচুয়ালি খুব একটা ইম্প্যাক্ট ফেলছে না, কারণ সে নিজেই তো একটা অংশ। তাহলে যখন আমি ক্ষার যুক্ত করছি, সেটা রিভার্স রিয়াকশনের মাধ্যমে আবার একটা দুর্বল ক্ষারে কনভার্ট হচ্ছে। যখন আমি একটা সবল ক্ষার যুক্ত করছি, তো আবার যখন আমি একটা অ্যাসিড যুক্ত করছি, তখন সেটা পানি উৎপন্ন করছে। কীভাবে পানি উৎপন্ন করছে মাত্র দেখালাম। এখন কথা হচ্ছে তাহলে বাফার সিস্টেমগুলো কীভাবে কাজ করে। তাহলে একদম এক কথায় বাফার হচ্ছে শক্তিশালী অ্যাসিডকে মৃদু অ্যাসিডে কনভার্ট করে, এবং শক্তিশালী ক্ষারকে মৃদু ক্ষারে কনভার্ট করার মাধ্যমে বাফারটা কাজ করে। একদম সহজ কথা।
আমাদের ব্লাডেও রয়েছে অনেকগুলো বাফার, তার মধ্যে আছে হিমোগ্লোবিন বাফার, তারপর প্রথমে আছে বাইকার্বনেট বাফার, তারপর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাফার, তারপর হচ্ছে আমাদের ফসফেট বাফার, তারপর হচ্ছে আমাদের প্রোটিন বাফার। এই বাফার সিস্টেমগুলো আমাদের বডির মধ্যে আছে এবং সেগুলো কিভাবে কাজ করে জাস্ট একটা সামারি বা একটা জিস্টের মতো আমি বলে যাই। এই যে মনে করি আমাদের বডির মধ্যে আছে হিমোগ্লোবিন বাফার, হ্যাঁ, তো এই মনে করি আমাদের মধ্যে আছে HCO কই HCO3-, হ্যাঁ। তো আমি বাইকার্বনেট বাফারের কথা বলছি, সরি হিমোগ্লোবিনের কথা মনে মাত্র উল্লেখ করলাম। তাহলে বাইকার্বনেট বাফার এটা হচ্ছে আমাদের বডিতে সব থেকে বেশি পরিমাণ থাকে বাইকার্বনেট বাফার, যার পিকে ভ্যালুটা হচ্ছে 6.8। তাহলে এখন হচ্ছে H2CO3, হ্যাঁ, এটা হচ্ছে বাইকার্বনেট বাফার। এখন এইটা যখন মনে করো এইটা আছে, তো তখন এইটা কি অবস্থায় থাকছে, HCO3-, এটা হচ্ছে এটার তার যে অনুবন্ধী ক্ষার অবস্থা, হ্যাঁ। এখন মনে করো আমি এখানের মধ্যে এই অংশটা মুছে দিই, আমি জাস্ট এখন আমি ব্লাডের কথা চিন্তা করছি, এই অংশটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, জাস্ট ব্লাডের কথা চিন্তা করছি। আমি মনে করলাম এখানের মধ্যে HCl কনভার্ট করলাম, HCl আমি দিচ্ছি, যখন HClটা দিলাম তখন H+ Cl- কনভার্ট হয়ে যাচ্ছে। এখন আমার বডিতে থাকা যে বাইকার্বনেট বাফারটা, আমি HCl যখন গ্রহণ করলাম তখন এই বাইকার্বনেট বাফারটা এই HCl এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে H2CO3। যখন সে H2CO3টা গ্রহণ করলো বা H2CO3 কনভার্ট হলো, তার পরবর্তীতে সে কনভার্ট হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে, এবং কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে আমাদের রেসপিরেশনের মাধ্যমে বডির বাইরে চলে যাবে। তাহলে দেখো একটা সবল অ্যাসিড আমি যখন আমার বডিতে পুশ করলাম বা আমি কোনোভাবে আমার বডিতে প্রবেশ করলো, তখন আমার বডিতে থাকা বাইকার্বনেট বাফারটা কী করলো, তার এই অংশটা HCO3- মাধ্যমে এই যে H+কে গ্রহণ করে সে কনভার্ট করে দিল তার একটা মৃদু অ্যাসিডে। তো মৃদু অ্যাসিড তো আমার বডির পিএইচকে তেমন একটা চেঞ্জ করবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার অ্যাসিডোসিসটাও বিল্ড করবে না, এবং পরবর্তীতে সে কনভার্ট হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে, এবং কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে রেসপিরেশনের মাধ্যমে বাইরে চলে যাবে। তো এভাবেই হচ্ছে মূলত আমাদের বাফারের মেকানিজমটা। প্রথম অংশটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের একাডেমিকের জন্য, এবং এটা ব্যাখ্যামূলক প্রশ্নে আসে, এবং আমি আমার চেষ্টা করলাম যে আমার অবস্থান থেকে বেশ ভালোভাবে একটা ডিটেইল এক্সপ্লেনেশন দেওয়ার, যে এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারলাম বাফারটা কীভাবে কাজ করে, এবং পাশাপাশি কিছু অ্যাডভান্স কথা বললাম যাতে তোমরা বুঝতে পারো যে মূলত হচ্ছে বাফারটা কী কাজে লাগে আমাদের বডির মধ্যে। বাফারটা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেকানিজম। এই মেকানিজমটা না থাকলে আসলে আমাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের বাফার মেকানিজমের সিস্টেমটা। আশা করি তোমরা এই ক্লাসটা একটু বুঝে পড়ার চেষ্টা করলে অনেক ওয়ার্ড হয়তো বা তোমাদের কাছে পরিচিত নাও মনে হতে পারে, যেহেতু এটা একটা র্যান্ডম ভিডিও। তো এই র্যান্ডম ভিডিওর জন্য এটা অনেক ওয়ার্ড তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। তো সেগুলো যদি তোমরা একটু না বুঝে থাকো তাহলে কমেন্টসে জানিয়ে দিও যে এই ওয়ার্ডটা আমি বুঝি নাই। আমি চেষ্টা করবো কমেন্টসে রিপ্লাই করার যদি কমেন্টস আসে। তো এই ছিল হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা দেখে উপকৃত হবা। আর কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।